মেন্টর মধ্যযুগের বাংলা সাহিত্য নামটা শুনলেই কেমন যেন তথ্যের একটা বিশাল পাহাড় চোখের সামনে ভেসে ওঠে তাই না? আজকের এই বিশেষ লার্নিং সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি এই যুগে এত এত কবি আর কাব্যের ছড়াছড়ি যে খেই হারিয়ে ফেলাটাই স্বাভাবিক, কিন্তু চিন্তার কিছু নেই। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা পুরো বিষয়টিকে একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলব। ছাত্র, সত্যি বলতে কি এই যুগটা নিয়ে আমার সবসময় একটা ভয় কাজ করে। এত তথ্য, কে কি লিখেছেন সব একেবারে গুলিয়ে যায়। তবে আজকের এই সেশন থেকে মনে হচ্ছে সেই ভয়টা অন্তত কাটবে। একদমই তাই। কনফিউশন এড়ানোর জন্য আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত তিনটে দিকে ফোকাস করব। প্রথমত, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশনার পেছনের গল্প। দ্বিতীয়ত, দুভাষী রীতির আসল সামাজিক লজিক বা যুক্তি। এবং তৃতীয়ত, অনুবাদ সাহিত্যের একটা দারুণ হায়ারার্কি। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই স্লাইডের টেবলটা দেখে তো বেশ ভালো লাগছে। তিনটি মূল ধারাকে পাশাপাশি রাখলে বুঝতে আসলেই খুব সুবিধা হয়। ঠিক বলেছ। পুরো মধ্যযুগটাকে মাথায় গেঁথে রাখার সবচেয়ে সহজ উপায় হল এই তিনটে ফ্রেমওয়ার্ক। খেয়াল করো, একদিকে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, যা সম্পূর্ণ আধ্যাত্মিক এবং আখ্যানমূলক। ঠিক মাঝখানে রয়েছে পুঁথি সাহিত্য, যেখানে লোকজ উপাদানের সাথে মিশ্র ভাষার এক দারুণ মেলবন্ধন ঘটেছে। আর একেবারে ডান দিকে দেখো অনুবাদ সাহিত্য, যা স্বভাবতই অনেক বেশি আনুষ্ঠানিক বা ফর্মাল। পুরো সেশন জুড়ে এই তিনটে ফ্রেমওয়ার্ক আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা আমাদের প্রথম পর্বে প্রবেশ করছি, শ্রীকৃষ্ণ কীর্তন, আবিষ্কার ও প্রকাশনা। ছাত্র, আমি যতদূর জানি বড়ু চণ্ডীদাসের লেখা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম দিককার এক যুগান্তকারী আবিষ্কার, তাই না? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছ। এর গঠনটা একটু খেয়াল করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে, আর পদ বা কবিতার সংখ্যা হল ঠিক ৪১২টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটিই কিন্তু বাংলা সাহিত্যের প্রথম আখ্যানমূলক কাব্য। মানে এর আগে যে চর্যাপদ ছিল সেগুলো ছিল বিচ্ছিন্ন কিছু কবিতা, কিন্তু এখানে প্রথমবারের মতো একটা টানা গল্প বলা হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা স্যার, একটা ব্যাপারে আমার খুব কনফিউশন হয়। বিভিন্ন পরীক্ষায় এই আবিষ্কারের সাল নিয়ে আমি রীতিমতো হিমশিম খাই। অপশনে কখনো ১৯০৯ থাকে, আবার কখনো ১৯১৬ থাকে। অনেক জায়গায় তো ১৯০৭ সালের কথাও শুনেছি। আসল ঘটনাটা আসলে কি? খুব ভালো একটা প্রশ্ন করেছ। এটা আসলে একটা কমন ট্র্যাপ। চলো টাইমলাইনটা একটু মিলিয়ে নিই। কাব্যটি লেখা হয়েছিল আনুমানিক ১৩৭০ থেকে ১৪৩০ খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে, কিন্তু আবিষ্কারের সালটা ১৯০৭ একেবারেই নয়। আবিষ্কার হয়েছিল ঠিক ১৯০৯ সালে। বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে এটি উদ্ধার করেন। আর প্রকাশের গল্পটা হল আবিষ্কারের ঠিক ৭ বছর পর, মানে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম বই আকারে ছাপা হয়। সো রুল অফ থাম হল আবিষ্কার চাইলে ১৯০৯ আর প্রকাশকাল চাইলে ১৯১৬। সিম্পল। তবে আবিষ্কারের সাল ছাড়াও পরীক্ষার হলে আর একটা বড় ফাঁদ হল এই চণ্ডীদাস নামটা। মানে চণ্ডীদাস তো একজনই কবি, তাই না? অনেকেই এ ভুলটা করে, কিন্তু গবেষকরা একেবারে নিশ্চিত করেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের যিনি রচয়িতা সেই বড়ু চণ্ডীদাস আর বৈষ্ণব পদাবলীর যিনি চণ্ডীদাস তারা সম্পূর্ণ ভিন্ন দুজন ব্যক্তি। বিশ্বাস করো, বাংলা সাহিত্যে অন্তত ৩-৪ জন চণ্ডীদাসের অস্তিত্ব পাওয়া যায়। কাজেই এই নামগুলোকে কখনোই এক করে ফেলা যাবে না। মেন্টর, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, দোভাষী রীতি ও পুঁথি সাহিত্যের পেছনের সামাজিক প্রেক্ষাপট। স্যার, এই দোভাষী রীতি বা পুঁথি সাহিত্য জিনিসটা আসলে কি, আর এটা স্ট্যান্ডার্ড বাংলা থেকে এতটা আলাদা কেন? দারুণ প্রশ্ন। দোভাষী শব্দটা শুনলেই মনে হয় যেন দুটো ভাষার মিশ্রণ, তাই না? কিন্তু বাস্তবে এটি একটি চমৎকার মিশ্র ভাষার রূপ, যেখানে ব্যাকরণের কাঠামোটা পুরোপুরি বাংলার, কিন্তু এর ওপর আরবি, ফার্সি, হিন্দি এবং উর্দু এই ভাষাগুলোর শব্দের এক অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে। সোজা কথায় স্ট্রাকচারটা আমাদের পরিচিত বাংলার, কিন্তু শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি এসেছে ওই ৪টে আলাদা ভাষা থেকে। কিন্তু হঠাৎ করে এমন একটা মিশ্র ভাষায় সাহিত্য লেখার দরকারটাই বা কেন পড়ল? মেন্টর, এর পেছনে একটা চমৎকার সামাজিক লজিক আছে। এই পুঁথিগুলোর মূল টার্গেট অডিয়েন্স ছিল সাধারণ বাঙালি মুসলমান সমাজ। সেই সময়ে পণ্ডিতরা যে সংস্কৃত ঘেঁষা বাংলা ব্যবহার করতেন তা সাধারণ মানুষের কাছে ভীষণ কঠিন আর দুর্বোধ্য লাগত। তাই খুব সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পরিচিত ইসলামিক টার্মগুলো সাহিত্যে নিয়ে আসা হলো। এটা কিন্তু নিছক কোনো স্টাইল ছিল না, এটা ছিল অ্যাক্সেসিবিলিটির একটা বড় হাতিয়ার। মজার ব্যাপার হলো এগুলো মূলত বাংলা লিপিতে লেখা হলেও মাঝে মাঝে ফার্সি বা আরবি লিপিতেও এর চল দেখা যেত। বুঝতে পারছি। ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ বা ফৈজুল্লাহ এরা সবাই কি তাহলে এই বিশেষ ধারারই কবি? ঠিক তাই। তবে এই তালিকা থেকে একটা পয়েন্ট আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
ফকির গরিবুল্লাহ হলেন এই দোবাসী পুঁথি সাহিত্যের একেবারে মূল প্রবর্তক বা পায়োনিয়ার। তার বিখ্যাত আমির হামজা পুঁথি দিয়েই এই ধারার সফল যাত্রা শুরু হয়। অবশ্য তিনি এটি শেষ করে যেতে পারেননি, তার অসমাপ্ত কাজটা পরবর্তীতে সৈয়দ হামজা শেষ করেছিলেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ট্রিভিয়া শেয়ার করি। জানো তো, সেকালের বড় বড় এলিট সমালোচকরা এই পুঁথি সাহিত্যকে খুব তাচ্ছিল্য করে বটতলায় সাহিত্য বলতেন। বটতলার সাহিত্য? এরকম অদ্ভুত নাম কেন? এর কারণ হল এই বইগুলো কলকাতার বটতলা নামক এলাকার খুব সস্তা ছাপাখানায় অত্যন্ত সাধারণ কাগজে ছাপা হতো। উচ্চবিত্ত এলিট শ্রেণীর কাছে এগুলো অবহেলিত হলেও সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে এর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। আক্ষরিক অর্থেই এটা ছিল আমজনতার সাহিত্য। বেশ, এবার আমরা আমাদের তৃতীয় এবং শেষ পর্বে চলে এসেছি, অনুবাদ সাহিত্য, মহাকাব্য ও পুরাণের দুনিয়া। ছাত্র, বিশাল সব সংস্কৃত মহাকাব্যগুলোকে সাধারণ বাঙালির দোরগোড়ায় নিয়ে আসার এই কাজটা কিভাবে হলো সেটা জানার জন্য আমি সত্যিই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। মেন্টর, এই ধারাটাকে মনে রাখার সবচেয়ে সেরা উপায় হল একটা নির্দিষ্ট হায়ারার্কি বা ক্রম সাজিয়ে নেওয়া। চলো গ্রেট হায়ারার্কি অফ ট্রান্সলেশনটা দেখে নিই। স্টেপ 1, রামায়ণ, যার শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। স্টেপ 2, মহাভারত, যার শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। এবং স্টেপ 3, ভাগবত, যার অনুবাদক হলেন মালাধর বসু। যে কোনো প্রস্তুতির জন্য এই মহাকাব্য এবং অনুবাদকদের জড়িগুলো একেবারে হুবহু এই ক্রমে মনে রাখাটা খুব খুব জরুরি। আচ্ছা স্যার, কৃত্তিবাস ওঝা আর কাশিরাম দাস দুজনের রচনার নামেই দেখছি এই পাঁচালী শব্দটা আছে। শ্রীরাম পাঁচালী আর ভারত পাঁচালী। এই পাঁচালী জিনিসটা আসলে কি? খুব দারুণ একটা জিনিস খেয়াল করেছ। পাঁচালী মানে হল লোক পরিবেশনার এক ধরনের বিশেষ গল্পকাব্য, যা সাধারণত সুরে সুরে পাঠ করা হতো বা গাওয়া হতো। কৃত্তিবাস ওঝার লেখা 7 খণ্ডের রামায়ণ কিন্তু সংস্কৃতের কোনো আক্ষরিক বা লাইন বাই লাইন অনুবাদ ছিল না। তিনি এতে বাংলার নিজস্ব লোকজ উপাদানের দারুণ ছোঁয়া দিয়েছিলেন। আর অন্যদিকে কাশিরাম দাস হলেন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, যার সহজ সরল অনুবাদের কারণে মহাভারত আজও বাংলার ঘরে ঘরে পঠিত হয়। তার মানে এই বিশাল মহাভারতটা কাশিরাম দাস একাই পুরোটা বাংলায় অনুবাদ করে ফেলেছিলেন? অবিশ্বাস্য! একটু দাঁড়াও, ঠিক এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই তোমার মতো ভাবেন যে কাশিরাম দাস পুরো মহাভারত অনুবাদ করেছিলেন, কিন্তু আসল সত্যটা হল তিনি মহাভারতের 18টি পর্বের মধ্যে মাত্র 4টি পর্ব শেষ করতে পেরেছিলেন: আদি, সভা, বন এবং বিরাট পর্ব। এরপরই তিনি মারা যান। বাকি অংশগুলো পরবর্তীতে অন্যান্য অনুবাদকরা মিলে শেষ করেছিলেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার অনুবাদ সাহিত্যের এমন একটা দিক খেয়াল করব যা রীতিমতো চমকে দেওয়ার মতো। রকনউদ্দিন বরবক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ বা পরাগল খাঁ, এদের নাম তো শুনেছ নিশ্চয়ই। এরা সবাই ছিলেন সেকালের অত্যন্ত প্রতাপশালী মুসলিম শাসক ও সেনাপতি। হ্যাঁ শুনেছি, কিন্তু অনুবাদ তো হচ্ছিল সনাতন ধর্মের হিন্দু মহাকাব্য ও পুরাণগুলোর। মুসলিম শাসকরা কি এর পৃষ্ঠপোষকতা করেছিলেন? হ্যাঁ, আর এটাই হল মধ্যযুগের বাংলার ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং আয়রনিক একটা দিক। হিন্দু মহাকাব্যগুলোর অনুবাদের ক্ষেত্রে এই মুসলিম সুলতানরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তা ও উৎসাহ জুগিয়েছিলেন। এটা কেবল সাহিত্যপ্রেমী ছিল না, বরং সেই সময়ের অসাম্প্রদায়িক চেতনা এবং দারুণ এক সাম্প্রদায়িক সম্প্রীতির অসামান্য নিদর্শন ছিল। ও আচ্ছা, আমি তাহলে এখন বুঝতে পারছি। ইতিহাসে এই যে গুণরাজ খান উপাধির কথা জানা যায়, নিশ্চয়ই এই মুসলিম শাসকদের কেউই এমন সম্মানজনক উপাধিটা দিয়েছিলেন। একেবারে পারফেক্ট লজিক। মালাধর বসু যখন ভাগবতের অনুবাদ করে তার বিখ্যাত শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করলেন, তখন তার এই অসামান্য প্রতিভায় মুগ্ধ হয়ে তৎকালীন বাংলার সুলতান রকনউদ্দিন বরবক শাহ তাকে এই সম্মানজনক গুণরাজ খান উপাধিতে ভূষিত করেছিলেন। মেন্টর, আমরা জানি এতগুলো কবির নাম, কাব্যের নাম আর উপাধি একসাথে মনে রাখাটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাই এই ছোট্ট ছড়াটা একটা দারুণ স্টাডি হ্যাক হিসেবে কাজ করবে। শোনো, কৃত্তিবাস রামায়ণে ছিল কাশিরাম ভারত, মালাধরের শ্রীকৃষ্ণ বিজয় গুণরাজ খান খেসরত। বাহ, চমৎকার তো! এই একটা ছোট ঝড়ার মধ্যেই তো 3 জন প্রধান অনুবাদক, তাদের মহাকাব্য এবং সেই বিশেষ উপাধিটা সব একসাথে চলে এসেছে। রিভিশন দেওয়ার সময় এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে। একদম তাই। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যা দেখলাম তাতে একটা বিষয় পরিষ্কার যে সাহিত্য মানেই শুধুই কিছু শুকনো তথ্যের সমাহার নয়। এর পেছনে জড়িয়ে থাকে তৎকালীন সমাজের সাধারণ মানুষের চাহিদা, থাকে শাসকদের পৃষ্ঠপোষকতার বিশাল ইতিহাস। আমরা যদি এই সামাজিক লজিকগুলো একবার ধরে ফেলতে পারি, তাহলে ইতিহাসের পাতা থেকে তথ্য মুখস্থ করার বদলে সেগুলো আত্মস্থ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়, তাই না?
সত্যি বলতে আজকের এই লার্নিং সেশনটা আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছে স্যার। এখন আর এই নাম আর সালগুলোকে নিছক এলোমেলো তথ্য মনে হচ্ছে না, মনে হচ্ছে এর পেছনে একটা চমৎকার গল্প আছে। আর এটাই তো আমাদের আসল উদ্দেশ্য। এই কৌতূহল আর যুক্তিবোধ নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার এই শেখার যাত্রা এভাবেই আনন্দময় হোক, এই শুভকামনা জানিয়ে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। আবারও কথা হবে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।